TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বারবারই একই কথা আমরা বলি, আমেরিকায় আমরা যারা আসি অনেক স্বপ্ন আশা নিয়ে আমরা আসি এবং স্বপ্নের মূলে থাকে যে এখানে এসে একটি বাড়ি কেনা। এই বাড়ি কেনার ক্ষেত্রে কত দ্রুত, বিশেষ করে আমরা ইমিগ্রেন্ট ফ্যামিলিতে যারা আমরা আসি, তারা এসে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ে একটি বাড়ি কিনতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। 4টি সেগমেন্ট আছে একটি এই দ্রুত বাড়ি কেনার ক্ষেত্রে, অর্থাৎ নতুন ইমিগ্রেন্ট পরিবারগুলো কিভাবে আমেরিকায় দ্রুত একটি বাড়ি কিনবেন, এটির ক্ষেত্রে বাড়ি ভাড়া নাকি কেনা কোনটি বেশি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হতে পারে, এবং প্রথমবার যারা বাড়ি কিনবে তারা সিঙ্গেল নাকি মাল্টি ফ্যামিলি হাউস কিনবেন, এটি একটি বড় ধরনের সিদ্ধান্ত। এবং যারা নতুন ইনভেস্টর হিসেবে কাজ করতে চান তারা রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন, কোনটা ভালো বিনিয়োগ তাদের জন্য। অর্থাৎ এই 4টি বিষয় মিলিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় লাইসেন্স রিয়েলটর জনাব মোহাম্মদ আহসান। জনাব মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদের এই স্বপ্ন পূরণের যে একটি বড় হাতিয়ার, একটি বাড়ি কেনা, সেটা নিয়ে বিস্তারিত আপনার সাথে আলোচনা করব। তার আগে এই যে স্বপ্ন যে আমরা দেখি তার গুরুত্ব একটু তুলে ধরতে চাই আমাদের দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, হাতে ট্রাভেল ব্যাগ, বুক ভরা একরাশ স্বপ্ন আর চেনা পরিজনদের ছেড়ে সম্পূর্ণ অচেনা এক দিগন্তে পা রাখা, এটাই তো একজন ইমিগ্র্যান্টের জীবনের প্রথম পাতা। আমরা যখন নিজেদের চেনা ঘর, চেনা বাতাস আর শৈশবের স্মৃতিগুলোকে একটা বাক্সে বন্দি করে এই আমেরিকার মাটিতে এসে নামি, তখন আমাদের পকেটে হয়তো খুব বেশি ডলার থাকে না, কিন্তু আমাদের চোখে থাকে আকাশ ছোঁয়া স্বপ্ন। আর সেই স্বপ্নের একদম কেন্দ্রবিন্দুতে থাকে নিজের পরিবারের জন্য একটি ঘরের ছাদ, একটা চাবি, যা দিয়ে তালা খুললেই মনে হবে হ্যাঁ, এবার আমি সত্যি বাড়ি ফিরেছি। কিন্তু বাস্তবতা বড় কঠিন। নতুন একটা দেশে এসে ক্রেডিট স্কোর কি, মর্টগেজ কিভাবে কাজ করে, ডাউন পেমেন্টের অর্থই বা কিভাবে জমবে, এই গোলক ধাঁধায় পড়ে অনেকেই হারিয়ে যান। প্রতি মাসে চড়া দামে ভাড়া বাড়ির রসিদ যখন হাতে আসে, তখন বুকের ভেতরটা কেমন জানি হু হু করে ওঠে। মনে হয় অন্যের বাড়ির দেয়াল রং করতে করতেই কি জীবন কেটে যাবে। নিজের একটা উঠোন কি কখনই হবে না, যেখানে বিকেলে বাচ্চারা খেলবে, যেখানে ছুটির দিনে মাটির গন্ধ মাখা এক কাপ চায়ে চুমুক দিয়ে বলা যাবে এই বাড়িটা আমার, একদম আমার নিজের। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা সেই সব লড়াকু মানুষদের জন্য যারা মাত্র কয়েক বছর হলো এই দেশে এসেছেন, কিন্তু বুক চিতিয়ে লড়াই করছেন নিজের একটা ঠিকানার জন্যে। আমরা জানি আপনাদের এই লড়াইয়ের পথটা সহজ নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, সঠিক তথ্য থাকলে এই পথটা মোটেও অসম্ভব নয়। তাই আজ আমরা কথা বলবো স্মার্ট প্রপার্টি পরিকল্পনা নিয়ে। এই ধরনের পরিকল্পনার মাধ্যমে কিভাবে আমেরিকার জটিল রিয়েল এস্টেট বাজারকে নিজের আয়ত্তে আনা যায়, কিভাবে নতুন ইমিগ্রেন্ট হয়েও কোনো ক্রেডিট হিস্ট্রি ছাড়াই বা খুব অল্প সময় একটি মজবুত ক্রেডিট স্কোর গড়ে তুলে দ্রুত একটি বাড়ির মালিক হওয়া যায়। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি দেখাবেন কিভাবে সঠিক কৌশল খাটিয়ে সরকারি কিছু সুযোগ সুবিধা ব্যবহার করে এবং বুদ্ধিদীপ্ত আর্থিক পরিকল্পনার মাধ্যমে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে আপনি আপনার স্বপ্নের বাড়ির চাবিটা হাতে পেতে পারেন। সুপ্রিয় দর্শক, যারা টিভির ওপাশে বসে ভাবছেন না আমার তো অত অর্থ নেই, আমি কিভাবে বাড়ি কিনবো, তাদের বলছি আজকের অনুষ্ঠানটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ
আজ আমরা শুধু বাড়ি কেনার নিয়ম দেখাবো না, আমরা আপনার স্বপ্নের হাতটা শক্ত করে ধরব। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, স্মার্ট প্রপার্টি পরিকল্পনা, নতুন ইমিগ্র্যান্টের দ্রুত বাড়ি কেনার সহজ উপায়। জনাব মোহাম্মদ আহসান, আজকের অনুষ্ঠানের গুরুত্বটা আমি একটু তুলে ধরেছি আপনার দর্শকদের সামনে, আপনিও নিশ্চয়ই শুনেছেন। অর্থাৎ আজকের মূল আলোচনার ভিতরে মূল প্রতিপাদ্য বিষয়গুলো হয়তো আমি সংক্ষিপ্ত আকারে বলেছি। আপনার কাছে কৌশলটা জানবো যে কিভাবে এই যে স্বপ্নের বাড়ি, আমরা যারা ইমিগ্র্যান্ট যারা আসি 2-3 বছরের মধ্যে কিভাবে একটি স্বপ্নের বাড়ির মালিক হতে পারি। ক্রেডিট হিস্ট্রির বিষয়টি নিয়ে প্রথম আপনার কাছে জানতে চাই যে ক্রেডিট হিস্ট্রি কম বা না থাকলেও একজন নতুন ইমিগ্র্যান্ট কিভাবে দ্রুত হোম লোনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারেন। জনাব মোহাম্মদ আহসান। আপনার সুন্দর উপস্থাপনাটা আমিও অনেক মুগ্ধ। আপনার এই যে সারমর্ম, আপনার যে উপস্থাপনাটা যে আপনি তুলে ধরলেন, এতে করে অনেকে হয়তো বাড়ি কেনার এখনো পরিকল্পনা নেয়নি, কিন্তু আপনার এই কথার মাঝে অনেকে কিন্তু স্বপ্ন তৈরি হবে মানে খুবই অটোমেটিকলি। আমার কাছে ভালো লাগলো আপনার এই সুন্দর উপস্থাপনের জন্য। আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলাপ করব, যে আমরা যারা নতুন ইমিগ্রেন্ট এই দেশে আসি, আমার মতো আপনি, আমরা সবাই প্রথমে আমরা আসার পরে নতুন একটা পরিবেশে আমরা আমাদের প্রথমে একটা থাকার জায়গা প্রয়োজন হয়। এরপরে আমাদের যে জিনিসটা হয় সেটা হলো যে আমাদের পার্মানেন্ট একটা ঠিকানা দরকার হয়। এখন এই পার্মানেন্ট ঠিকানার জন্য আমরা যদি একটু পরিকল্পনা নিয়ে থাকি এবং নিজেকে প্রস্তুত করি এবং প্রপার গাইডেন্স ফলো করি, তাহলে আমরা আমাদের যেই টাইম ফ্রেম, আমরা অতি সময়ে, আমরা কম সময়ের ভিতরে আমরা একজন হোম ওনার হিসেবে একজন গর্বিত ওনার হতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যখন এই দেশে আসি, তখন প্রথমেই আমাদের যে জিনিসটা থাকে না, সেটা হলো যে আমাদের ক্রেডিট, কোনো ধরনের ক্রেডিট থাকে না। তো ক্রেডিটটা আপনি যখন বিল্ড করতে হলে আপনাকে প্রথমে যেই কাজটা করতে হবে, যে বেসিক জিনিসগুলো মেইনটেইন করতে হবে। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি একটা চেকিং অ্যাকাউন্ট, একটা সেভিং অ্যাকাউন্ট ওপেন করলেন, প্রপারলি মেইনটেন্যান্স করলেন যাতে কখনো নেগেটিভ না হয়। আপনার আ আ যেই একটা ক্রেডিট কার্ডের জন্য আপনি এপ্লাই করলেন, লোকাল ব্যাংক, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন তাদের সাথে পরামর্শ করে আপনি ক্রেডিট অ্যাকাউন্ট, আপনি ১টা ২টা ক্রেডিট কার্ড ওপেন করলেন। আপনার আ যেই যে ইউটিলিটি বিল গুলা থাকে, ওগুলা আপনি অন টাইমে আপনি পে করতে হবে। আপনার যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, আপনাকে চিন্তা করতে হবে যাতে করে অতিরিক্ত ব্যালেন্স না থাকে। 1/3 এর বেশি যাতে না হয়। আপনার যদি মান্থলি অন টাইমে পেমেন্ট দেওয়ার আপনি ব্যালেন্সটা যাতে না থাকে। আপনার এই ক্রেডিট বিলগুলা, আপনার বেসিক জিনিসগুলা আপনাকে মেইনটেইন করা। অতিরিক্ত ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন না করা। আপনার আ আ সেদিক থেকে মনোযোগ দেওয়া। এরপরে হবে আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে একটা স্টেবল, একটা স্থায়ী একটা জবের দিকে আপনাকে ফোকাস করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আমরা দেখি যারা নতুন আসে, দেখা যায় যে এখানে আজকে কয়দিন ৬ মাস করলো, আবার আরেকটা জবে চলে গেল। আপনার জবের যেই সিকোয়েন্স, আপনি হয়তোবা শুরু করলেন হয়তোবা রেস্টুরেন্টের কিচেনে। আপনার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটাকে আপনি বাদ দিয়ে আপনার ভালো লাগলো না। আপনি চলে গেলেন হয়তোবা ড্রাইভিং পেশায়। অথবা আপনি ড্রাইভিং পেশা শুরু করলেন, ড্রাইভিং পেশা থেকে আপনি চলে আসলেন কোনো কাস্টমার সার্ভিস পেশায় অথবা কোনো ম্যানুফ্যাকচারিং কোনো জবে। আমি মনে করি সেভাবে না করে আপনার জবটা যাতে সিকোয়েন্স থাকে এবং সিমিলার জব, এখন স্টেবল একটা স্থায়ী একটা জবে, এবং জবটা যাতে আপনি খুব ঘন, ঘন চেঞ্জ না করা। আপনি যদি ঘন, ঘন চেঞ্জ করেন তাহলে আপনার কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার দেরি হয়ে যাবে। আপনার কারণ তারা ২ বছরের জব রেকর্ড আপনার যখন দেখবে, তো সেখানে যদি আপনার ভ্যারাইটিস থাকে, আপনার সেক্ষেত্রে আপনার লোন দিতে আপনাকে কিন্তু অনেক ধরনের সেখানে তারা আবার চিন্তা করবে। কারণ আপনার জবের 2 ইয়ার্স এর সিকোয়েন্স থাকতে হবে। আমার কথা হলো যে আপনি যেই জবে থাকেন না কেন, যেই ক্যারিয়ারে থাকেন না কেন, আপনার ক্যারিয়ারটা যাতে আপনার এট লিস্ট আপনি বাড়ি কেনা পর্যন্ত যাতে করে একটা সিকোয়েন্স থাকে, সিমিলার জব থাকে। আর আপনার যেই জবে আপনি যে ক্যারিয়ার থাকে না কেন, আপনি সেই জবটাকে আপনি চিন্তা করবেন যাতে করে আপনি স্কিলটা ডেভেলপ করার জন্য আপনি যে পেশায় থাকেন আপনি ট্রেনিং নেওয়া, সার্টিফিকেশন নেওয়া, এতে করে আপনার জবের ইনকাম বাড়বে। পাশাপাশি আপনার হয়তোবা নতুন যারা আসবেন আপনাদের অবশ্যই হয়তো বাড়ি কেনার পরিকল্পনা যদি নেন, আপনাকে পাশাপাশি হয়তোবা পার্ট টাইম আরেকটা জব করতে পারেন যাতে করে আপনি ডাউন পেমেন্ট, আপনার সেভিং আপনি বাড়াতে পারেন। আপনার এক্সপেন্সটাকে ডেইলি
লাইফটাকে আপনি এমনভাবে মেইনটেইন করবেন যাতে করে আপনার অতিরিক্ত ডেট না হয়। আমি হয়তো মাসে এখন $৩,০০০ ইনকাম করতেছি। দেখা গেল যে আমার সেভিংসটা থাকতেছে না। আমি যেটা আমার প্রয়োজন নাই, আমি সেটাই কিনতেছি। আমি এখন নতুন আসার পরেই যদি আমি একটা $1,500 দিয়ে একটা iPhone কিনলাম, যেটা আমি হয়তোবা আমি আমার এনজয় এর জন্য, বিলাসিতার জন্য, আমি সেটা নাই করলাম। সেটা আমার আমার যখন সময় হবে আমি তখন করব। এটা বলার উদ্দেশ্য হলো আপনার ডেইলি এক্সপেন্সটাকে আপনি একটা আপনার প্ল্যানিং থাকতে হবে। এক্সপেন্স কমাতে হবে। আপনার আম আম ক্রেডিট রিপোর্টটাকে যে ক্রেডিট হিস্ট্রিটাকে বিল্ড করতে হবে। আপনার যে যা যে বিষয়গুলা সেটা হলো যে আপনার জবের যে সিকোয়েন্স, জবের স্টেবিলিটি, আপনার যেই ট্যাক্স, আপনার ইয়ারলি যে ট্যাক্স রিটার্ন সেটা আপনি যাতে সঠিক সময়ে এবং প্রপার ওয়ে আপনি সাবমিট করেন। আপনার এই ২ বছর যদি আপনি সেভিং করতে পারেন, আপনার ক্লোজিং এর যে ফান্ড সেটা আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি শর্ট টাইমের ভিতরেই আপনি বাড়ি কেনার আপনার যে পরিকল্পনা সেটা অতি সহজে আপনার পূরণ হবে। এরপরে আমরা যারা নতুন আসি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ইনফরমেশনের গ্যাপ থাকে। আপনি হয়তো মনে করেন যে আপনি এখন $200,000 বাড়ি কিনতে গেলে হয়তো $50,000 $60,000 প্রয়োজন। আমি মনে করি সেটা লাগবে না। আপনি যদি আপনার জবটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসেন এবং জবের যদি সিকোয়েন্স থাকে, আপনি ২ বছরের ইনকাম যদি থাকে, আপনার ট্যাক্স রিটার্ন যদি এনাফ ট্যাক্স রিটার্ন ফাইল করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি লোয়ার ডাউন পেমেন্ট লাইক FHA 3.5% এও আপনি বাড়ি কিনতে পারবেন। যেটা আপনাকে লোয়ার ডাউন পেমেন্ট, তার মানে হলো আপনার ক্যাশ কিন্তু বেশি লাগতেছে না। লেটস সে আমি এখন যে এরিয়াতে আছি বাফালো। আমি সিটিতে, যারা নিউ ইয়র্ক সিটি হয়তোবা আপনি সিঙ্গল ফ্যামিলি 700,000, সেটা আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনি চিন্তা করবেন কোন এরিয়া আপনি বাড়ি নেবেন। যেমন আমি যে লোকাল যে এরিয়াতে আছি সেটা সম্পর্কে যদি বলি, এখানে 200,000 একটা বাড়ি কিনতে গেলে আপনি সিঙ্গল ফ্যামিলি, আপনি যদি 3.5% ডাউন পেমেন্ট লাগে, আপনার মাত্র $7,000 ডাউন পেমেন্ট। ভেরি লিমিটেড অ্যামাউন্ট। এবং সেখানে এবার ক্লোজিং কস্টের কথা যদি আমি বলি, অনেক সময় দেখা যায় ডিপেন্ড করে প্রপার্টি এবং মার্কেটের সিনারি অনুযায়ী, অনেক সময় আপনি ক্লোজিং কস্টটাও সেলার কনসেশন থেকে আপনি সেটা টেক ওভার করতে পারেন। এরপরে আসে আপনি প্রথম বায়ার হিসাবে আপনার স্টেট এবং লোকাল গভর্নমেন্টের অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে, যেটাকে বলে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট, আপনার ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্ট। তো সেটা আপনি যে লোকাল যে আপনার ল্যান্ডার, লোকাল যে ব্যাংক, তাদের সাথে টাইম টু টাইম আপনি যোগাযোগ রাখবেন, আপনি সেই ইনফরমেশন গুলা আপনি পাবেন। এবং সেটা অবশ্যই সে ফান্ড গুলো আনলিমিটেড না, আপনাকে সেই জন্য আপনাকে ইনফর্ম থাকতে হবে। তো আমার কথা হলো, আপনি যখন নতুন এই দেশে আসবেন, আপনি যদি পরিকল্পনা মতে আপনার লাইফটাকে আপনি একটা প্ল্যানিং, একটা 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 প্ল্যান করেন স্মার্ট ওয়ে, এবং আপনি যদি একটা আপনার টার্গেট যদি থাকে যে আমি শর্ট টাইমের ভিতর বাড়ি দিব, আমি মনে করি উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এর ভিতরেই আপনি বাড়ি কেনা আপনার পক্ষে কোনোভাবেই অসম্ভব না। আর যে বিষয়টা, আরেকটা স্পেশাল যে বিষয় হয়তোবা অনেকে হয়তোবা জানে, অনেকে জানে না, সেটা হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যারা আমাদের কমিউনিটি আমরা যারা আছি, আমরা সবসময় ফ্যামিলি বন্ডিং এর মধ্যে থাকি। আমাদের এখানে হয়তোবা আমি নতুন আসলাম, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে চাচা থাকে, চাচি থাকে, মামা মামি বা রিলেটিভ বন্ধু বান্ধব, বড় ভাই থাকতে পারে, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার হয়তো ডাউন পেমেন্ট আছে, আপনার একটা সিকিউর জব আছে, আপনার মান্থলি পেমেন্টটা আপনি দেওয়ার মতো সেই ক্যাপাসিটি আছে। আর অবভিয়াসলি আপনি বাসা ভাড়া দিচ্ছেন। তো আপনার সেই অ্যাফোর্ডেবল এই যে লিমিট, সেই লিমিটের ভিতরেই আপনি যদি মনে করেন যে আপনি মান্থলি পেমেন্টটা আপনি কভার করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনার কো-সাইনার হতে পারে কেউ পরিচিত, বা অথবা নিয়ারেস্ট কেউ হতে পারে। আপনি সহজেই কিন্তু সেক্ষেত্রে আপনাকে হয়তোবা ২ বছর অপেক্ষা নাও করতে হতে পারে। তো সেটা আপনি যদি ল্যান্ডারদের সাথে যোগাযোগ করেন, আপনার ফ্যামিলি মেম্বার কেউ থাকে, তবে আমি সেটা এই অন দ্য রেকর্ডে সেটা আমি ওইভাবে সাজেস্ট করতে পারি না। তবে আমি বলব আপনাদেরকে সবসময় ল্যান্ডারের সাথে যদি যোগাযোগ রাখেন, তাহলে আপনার সেই অপশনগুলো আপনি জানতে পারবেন। আর যে কোসাইনারের বিষয়, সেটা যার ব্যক্তিগত বিষয় এবং পারিবারিক সেই রিলেশনশিপের উপরে ডিপেন্ড করে। এই আমি মনে করি যদি বেসিক জিনিসগুলো মেইনটেইন করেন,
আপনি সহজেই সময়ের ভিতরে স্বল্প সময়ের ভিতরে আপনি বাড়ি কিনতে পারবেন। আর যারা আমার পরিচিত বা দেখা যায় যে অনেক বছর এই দেশে আছে কিন্তু একটা বাড়ি কেনার স্বপ্ন কখনো পূরণ হয় না। অনেক ধন্যবাদ মোহাম্মদ আহসান। আপনি আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি ইতোমধ্যেই দিয়ে ফেলেছেন। তারপরেও যে প্রশ্নটি আমি একটু করতে চাই যে আপনি বাফেলোতে থাকেন বললেন এবং নিজের এরিয়ার কথা বললেন। আমরা অনেকেই তো বাড়ি কিনতে চাই, দুঃখিত। সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটিতে স্বপ্ন দেখাটা সত্যিই এখন একেবারে দুরাশার মতো হয়ে গেছে, কারণ যে কোনো ধরনের একটি ছোটোখাটো বাড়ি 150-200 বছর আগের একটি বাড়ি, এটা হাত দিতে গেলেও 700-800 থেকে $1,000,000 খরচ পড়ে, যেটা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। আপনি আপনার বাফেলোর নিজের এরিয়ার কথা বলেছেন। এই নিজের এরিয়াটুকু বাদ দিয়েও বাফেলোতে একটি বড় একটা এলাকা, সেখানে যদি আমরা কেউ বাড়ি কিনতে চাই তাহলে বর্তমানে কোন কোন শহরে, মানে আপনাদের এই বাফেলোর কোন শহরে আমাদের মতো ইমিগ্র্যান্ট যারা আছে তুলনামূলকভাবে বাড়ি কেনা সহজ বা একটু আরো কম দামে কিনে আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারি, যদি দুই একটা জায়গার উদাহরণ দেন। এখন দেখুন, আমরা যারা নতুন ইমিগ্রেন্ট, আমাদের যখন আমরা এই দেশে আসি, আমরা কি করি? আমাদের পরিচিত জন যারা যেখানে থাকে সেখানে থাকার চেষ্টা করি, বা সেটাই আমাদের মন মানসিকতা। তো হয় কি, বেশিরভাগ ইমিগ্রেন্ট যারা আছে আমরা সবাই নিউ ইয়র্ক সিটি, মেগা সিটি গুলাতে আমরা থাকার চেষ্টা করি। তো নিউ ইয়র্ক সিটি যখন আসে একটা নতুন ইমিগ্রেন্ট, সে যখন আওয়ারলি ইনকাম করে, সে তার যেই এখানে যে লিভিং কস্ট, এই লিভিং কস্টটা মেইনটেইন করার জন্য দেখা যাচ্ছে যে তাকে ওভারটাইম কাজ করতে হয়। যেখানে 40 ঘন্টা কাজ করার কথা, সেখানে তাকে 60 ঘন্টা কাজ করতে হইতেছে। যেখানে সে একটা জব করার কথা, তার সেখানে তাকে ২ টা জব করতে হচ্ছে। এই যে আপনার আয় এবং ব্যয়ের সাথে মেগা সিটি গুলাতে থাকার কারণে আপনার সেভিংটা ইস অনেক, অনেক, অনেক কষ্টকর আমি মনে করি। এখানে সেভ করা, আপনার একটা বাড়ি কেনার স্বপ্ন পূরণ করা। তো সেই ক্ষেত্রে আমি বলব যে যারা হয়তোবা বাড়ি কেনার স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে এমন একটা সিটি চুজ করতে হবে। আমি শুধু বাফেলোর কথা বলব না, যে আমি ওভারঅল পুরা আমেরিকার কথাই বলতেছি। সেখানে টিবিএন এর দর্শক শুধু বাফেলো না, সারা আমেরিকাতে আছে। আমি আপনাদেরকে বলব যে আ বাফেলো হোক আর যেখানে হোক, যেই সিটিতে আপনি গেলে আপনার বাড়ির প্রাইসটা আ অ্যাফোর্ডেবিলিটির ভিতরে আছে। তার মানে হলো বাড়ির, যেমন ধরেন ন্যাশনাল ওয়াইড বাড়ির প্রাইস হতো মিডিয়াম প্রাইস হলো 450। এখন যেই এরিয়াতে বাড়ির দাম 200,000, লেস দ্যান 200,000, তার মানে হলো এটা প্রাইসটা অনেক কম। এই কমে আপনি বাড়ি কিনতে পারতেছেন। এবং শুধু কেবল আপনি কম দামে বাড়ি কিনতে পারবেন, সেজন্য যে আপনি মুভ হবেন তা না। এখানে আপনার লিভিং কস্টটা কেমন হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। যেমন নিউ ইয়র্ক সিটিতে আমি গাড়ির ইন্সুরেন্স আমি পে করতাম 2400। আমি যখন বাফেলো মুভ হয়েছিলাম তখন আমার গাড়ির ইন্সুরেন্স ছিল 800। তার মানে হলো এখানে লিভিং কস্টটা কিন্তু আম কম। আবার আপনার শুধু কেবল লিভিং কস্ট কম, সেজন্য যে আপনি মুভ হবেন না, না। থার্ড যে জিনিসটা জানা দরকার সেটা হলো যে আমি যেই জায়গায় মুভ হতেছি, যেকোনো এরিয়াতে, সেখানে আমার থার্ড হবে যে এখানে জব অপরচুনিটি কেমন। আমার এখানে আমি কম দামে বাড়ি কিনলাম, লিভিং কস্ট কম, কিন্তু যদি আপনার জব অপরচুনিটি না থাকে, তাহলে আপনি সেখানে মুভ হয়ে কোনো লাভ হবে না। তো এই ৩ টা জিনিস যেখানে আপনি খুঁজে পাবেন, সেখানে আপনি মুভ হতে পারেন। সেটা বাফেলো হতে পারে, রচেস্টার হতে পারে, ক্লিভল্যান্ড, ওহাইও হতে পারে, আপনার পেনসিলভানিয়া, পিটসবার্গ হতে পারে। আ এই সিটি গুলাতে আপনি যদি মুভ হন তাহলে কিন্তু আপনার আ আ সহজেই আপনি আপনার লাইফটাকে একটা আ সিকিউরড লাইফ এ নিতে পারেন। সিকিউরড মিন হল ফাইন্যান্সিয়ালি আপনার একটা বাড়ি হবে, আপনার ফিউচার ইকুইটি হবে, আপনার ফ্যামিলিকে আপনি সময় দিতে পারতেছেন। আর মেগা সিটিতে থাকতে, থাকতে আপনার মান্থলি যে রেন্ট, আপনার ওভারটাইম ওয়ার্ক, মেন্টাল যে স্ট্রেস, যে লাইফ, অলওয়েজ সামবডি ইজ পুশিং ইউ। এই লাইফ থেকে বের হতে হলে আপনাকে আপনার সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিকল্পনার জন্য আমি মনে করি আপনাকে যেই রিসার্চ করতে হবে, ভেরি ইজি আপনি ফাইন্ড আউট করা, কোথায় কম দামে পাওয়া যায়, কোথায় জব অপরচুনিটি আছে, আপনার কোথায় কোন, কোন জব পাওয়া যায়। যেমন ধরেন আপনি যদি আইটিতে জব করেন, আইটি জবগুলা কোথায়, কোথায় আছে, কোথায়, কোথায় আপনি যাইতে পারেন। আপনার যে জিনিসটা সেটা হলো আপনি নিজেও একটু রিসার্চ করতে পারেন। আর যে এলাকাতে আপনি মুভ হবেন সেই এরিয়াতে আপনি যে অলওয়েজ লোকাল এখন রিয়েলিটরের সাথে আপনি যোগাযোগ করবেন। আমি এখন বাফেলোতে বাড়ি কিনবো, নিউ ইয়র্ক সিটির একজন লাইক স্টার একজন রিয়েলিটরের সাথে যোগাযোগ করলাম। আমি মনে করি উনি আপনাকে 99% আপনাকে হেল্প করতে পারবে না।
তো এই ক্ষেত্রে লোকাল রিয়েলিটর রিসার্চ করা, জব অপরচুনিটি, আপনার কেরিয়ার, আপনি কোন ধরনের জব, আপনার স্কিলটা কি, সেই আপনি যদি ম্যানুফ্যাকচারিং জবে আপনার যদি স্কিল থাকে, আপনি অবশ্যই ম্যানুফ্যাকচারিং যেসব এরিয়াতে আপনি আপনি দেখা যাচ্ছে যে আমরা যারা বাফলোতে যারা মুভ হচ্ছে, এখানে কেউ টেসলাতে জব করে, কেউ গাড়ির ফ্যাক্টরিতে জব করে, যেখানে ফার্স্ট গুলা অ্যাসেম্বলি করে। আপনার ওইখানে নানান ধরনের অনেকগুলো ওয়্যার হাউস আছে, আপনার ম্যানুফ্যাকচারাল জব আছে, আপনার হেলথ সেক্টরে জব আছে। আমার কথা, এই কথা বলার উদ্দেশ্য হলো আপনার স্কিলটা কি। আপনি যদি নার্স হয়ে থাকেন, এখানে ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে অনেকগুলো হসপিটাল আছে, শুধু বাফলোতে অনেক বড় বড় হসপিটাল আছে। তো আপনার এইটার তার মানে হলো আপনি যেখানেই মুভ হন না কেন, আপনার অ্যাফোর্ডেবিলিটি, আপনার স্কিল, আপনার ফিউচার, আপনার সেখানে বাচ্চাদের যে এনভায়রনমেন্ট, স্কুল বা এডুকেশনটা একটা বিষয় আছে। সেখানে আপনার বাচ্চাদের জন্য, বাচ্চা যদি হাই স্কুল থাকে সেটা চিন্তা করতে হবে, যে এলাকাতে আমি মুভ হইতেছি ওখানে বাচ্চার স্কুলের রেটিংটা কেমন। আপনার যদি বাচ্চারা কলেজে যায় বা ইউনিভার্সিটি যায়, আমি কোন এলাকা যাচ্ছি, আমার বাচ্চার ফিউচারে সে কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবে, সেটার গোল থাকতে হবে। তো সবকিছু মিলেই আপনাকে রিসার্চ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট, লোকাল রিয়েল এস্টেট এজেন্টের সাথে পরামর্শ করলে সঠিক একটা বাড়ি আপনি কিনতে পারতেছেন। আপনি একদম সঠিক কথা বলেছেন, কিন্তু তার সাথে সাথে এটাও আমি একটু বলতে চাইবো, আপনি যে পরামর্শগুলো দিলেন চাকরি সংক্রান্ত বা আইটির কথা বললেন বা যে 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 চাকরি আমরা করি না কেন, সেক্ষেত্রে একটা একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম না থাকলে বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে যাওয়াটা হয়তো আপনার কথা অনুসারে বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। কিন্তু পাশাপাশি এটাও হতে পারে যে আমরা সবাই তো মেগা সিটিতে যদিও থাকতে চাই, কিন্তু আমাদের মেগা সিটির কথা বা নিউ ইয়র্ক সিটির কথা যদি চিন্তা করি, তাহলে মিলিয়ন ডলার দিয়ে বাড়ি কেনা অনেকের পক্ষেই সম্ভব হবে না। কিন্তু চাকরি হয়তো আমি মেগা সিটিতেই করছি, থাকছি হয়তো এখানেই ভাড়া থাকছি, ভাড়া থাকার পাশাপাশি যে সামান্য অর্থ যেটা আমার ইনকাম হলো, সেটা যদি আমি ইনভেস্ট করতে চাই, সে আপনার বাফেলো তো কম দামে যদি এটি কিনতে চাই, সেটা তো একটা বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন হয়তো আমি এবার করব, যে প্রথমবারের মতো যারা হোম বায়ার আছি, মেগা সিটিতে বাড়ি কেনার মতো সঙ্গতি আমার নাই, কিন্তু যে পরিমাণ অর্থটুকু আছে সেটা একটু সস্তা এরিয়া, বাফেলো হোক সেটা, সেক্ষেত্রে যারা আমরা প্রথম বায়ার আছি, সেক্ষেত্রে সিঙ্গেল ফ্যামিলি হাউস নাকি মাল্টি ফ্যামিলি হাউস কেনাটা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে? কারণ সেখান থেকে যে আয়টা আসবে মর্গেজ দিয়ে, সেটা যদি আমার মর্গেজ দিয়ে সমান সমানও থাকে, মর্গেজ পে করার পরে তো ওই বাড়ির মালিকটা তো আমি হতে পারছি, বা 2, 4, 10 বছর পরে ইকুইটিতে আমার বাড়ছে, সেক্ষেত্রে তো আমার সুবিধা হবে। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ হতে পারে, সিঙ্গেল ফ্যামিলি হাউস না মাল্টি ফ্যামিলি হাউস? আহ এই বিষয়টা আমার আমার কাছে আমি সবসময় ফিল করি যখন একজন বায়ার আমাকে কল দেয়, বিশেষ করে আউট অফ মার্কেট, যারা নিয়ার সিটি বা যে কোনো জায়গা থেকে। তো এই জিনিসটা আমি প্রথমেই আমি যে জানতে চাচ্ছি যে ওনার ডিমান্ডটা কি, উনি কেন ইনভেস্ট করতেছে। তো অনেকেই দেখা যাচ্ছে যে বলে যে ভাই আমি বাড়ি কিনবো। ওকে, বাড়ি কিনবেন, সেটা আপনার বাড়ি কেনার উদ্দেশ্যটা কি। কেউ আছে দেখা যাচ্ছে যে বাড়ি কিনে বলে যে আমি 2 বছর 3 বছর পরে মুম্বাই আসবো। তো সেক্ষেত্রে তখন আমি ওনাদেরকে সাজেস্ট করি যে আপনি একটা ভালো লোকেশনে একটা সিঙ্গেল ফ্যামিলি কেনান। আর কেউ আছে যে বাড়ি কিনতেছে, যে আমার কাছে টাকা আছে, আমি ক্যাশ টাকাটা ইনভেস্ট করবো যাতে ফিউচারে একটা গ্রোথ আসে এবং মান্থলি একটা পেমেন্ট আমার কাছে আসে। তো সেক্ষেত্রে আমি মনে করি মাল্টি ইউনিট। এখন এখন সিঙ্গেল ফ্যামিলি কিনলে আমার সুবিধাটা কি? সিঙ্গেল ফ্যামিলি কিনলে আমার দেখা যায় সিঙ্গেল ফ্যামিলির প্রাইসটা বেশি বাড়ে যদি আপনি ভালো লোকেশনে কেনেন। আর সিঙ্গেল ফ্যামিলি মেইনটেন্যান্সটা আপনার ইজি হয়। আপনি দেখা যাচ্ছে যে হয়তো একটা সিঙ্গেল ফ্যামিলিতে রেন্ট দিলেন $1400, আপনি একটা টেনেন্ট সাথে ডিল করতেছেন। আর যদি আপনি মাল্টি ইউনিট কেনেন, মাল্টি ইউনিট কিনলে, মাল্টি ইউনিট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো 1 ফ্যামিলি থেকে 4 ফ্যামিলি, যেটা রেসিডেন্সিয়াল। তো 4 ফ্যামিলি যখন আমি ইনভেস্ট করব, আমার এখানে বেনিফিটটা হবে যে আমার হয়তো একটা ইউনিটে ভাড়া আসতো না বা খালি থাকলো, কিন্তু আমি 3টে ইউনিটের ভাড়া পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার অলওয়েজ ব্যাকআপ থাকে, আপনার যে ক্যাশ ফ্লোটা বেশি থাকবে। এটা হলো মাল্টি ইউনিটের সুবিধা। কিন্তু মাল্টি ইউনিটের যেই হ্যাসেল গুলো থাকে সেটা হলো যে আপনি অনেকগুলা টেনেন্টের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে, আপনার মেইনটেনেন্স কস্টটা বেশি হবে, আপনার যে এই যে টেনেন্টকে হ্যান্ডেল করা, সেটার স্কিল আপনাকে মোটামুটি বেসিক জিনিস জানতে হবে, যে টেনেন্টের সাথে কমিউনিকেশন, টেনেন্টস ডিলিং করা। লাইক আপনি যখন কোন এক জায়গায় আপনি ম্যানেজার হবেন, আপনি যেভাবে
আপনার যে অধীনস্থ যে যারা থাকে তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন। ইটস সেম ওয়ে একটা প্রপার্টি যখন আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে যাবেন মাল্টি ইউনিটেড, অবশ্যই আপনাকে মাল্টি ফ্যামিলিটি চালানোর মতো সে ধরনের একটু কিছু ধারণা থাকা দরকার। অনেক ধন্যবাদ। সেক্ষেত্রে আপনার কাছে ধরুন আমরা যারা হাতে কিছু, যেটা আপনি বললেন যে আপনার হাতে কিছু ক্যাশ আছে, কিছু অর্থ আমার আছে, যেটা আমাদের একেবারে বাংলা ভাষায় বললে অলস বা আইডিয়াল মানি পড়ে আছে, আমি সেখানে কিছু ইনভেস্ট করতে চাই, এবং আপনি যে পরামর্শগুলো দিলেন যে মাল্টি সিঙ্গেল ফ্যামিলি বা মাল্টি হাউস যদি আমরা কিনতে, ফ্যামিলি হাউস যদি কিনতে চাই, একটু অভিজ্ঞতার কথাও বললেন, সব কিছুই আমার আছে, অল্প বিস্তর যাই থাকুক না কেন আছে। এবং সেক্ষেত্রে আমার এই যে হাতে যে অর্থটি আছে, যেটি আমি একটু বিনিয়োগ করতে চাই, কারণ আমেরিকার মতো দেশে আপনার যত টাকাই থাক ব্যাংকে রাখবেন, রেখে দিলেন, বছর শেষে একটা স্টেটমেন্ট আসে 3 পয়সা হয়তো আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, 3 সেন্ট 10 সেন্ট একটা ইন্টারেস্ট দিয়েছে, তার বেশি কিছু দেয় না। কিন্তু আমার তো একটু অর্থটা পড়ে আছে, সেখান থেকে বাড়তি কিছু ইনকাম দরকার। সেক্ষেত্রে এই নতুন বিনিয়োগকারী যারা আছেন তাদের যদি একটু গাইড দেন যে তিনি কি সেক্ষেত্রে একটি রেসিডেন্সিয়াল হাউস কিনবেন বা নাকি কমার্শিয়াল রিয়েল স্টেটে দিয়ে শুরু করবেন, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। তবে তার আগে আরেকটি চমৎকার প্রশ্ন আসছেন আমিনুল ইসলাম, তিনি এই ফেসবুকে প্রশ্ন রেখেছেন যে হোয়াট অ্যাবাউট স্টুডেন্টস হাউস বাইং, এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ আছে? এটা কি, আমি সরি প্রশ্নটা বুঝতে পারলাম না। তিনি বলছেন যে হোয়াট অ্যাবাউট স্টুডেন্টস হাউস বাইং, মানে ছাত্রদের জন্য যদি একটা বাড়ি তিনি কিনতে চান, সেই ব্যাপারে আপনার কি পরামর্শ আছে? আমার প্রশ্নটি করার আগে এই দর্শকের প্রশ্নটি একটু জবাব দিন। সুন্দর প্রশ্ন। সেটা হয়তো উনি জানে যে বাফলোতে এখানে অনেক স্টুডেন্ট থাকে। হ্যাঁ, এখানে ইউবি এবং বাফলো স্টেট ইউনিভার্সিটি, এখানে হাজার হাজার স্টুডেন্ট তারা প্রাইভেট বাড়িগুলোতে থাকে। তো এইটাতে আমি দেখি যে ওই সারাউন্ডিং এরিয়াতে যে বাড়িগুলো থাকে মানে স্টুডেন্ট থাকে, তো সেক্ষেত্রে এখানে যদি ওই ধরনের প্রপার্টি আপনি কিনেন যা ইউনিভার্সিটি এরিয়াতে, তো কিনলে সুবিধা হলো যে আপনার ইনকামটা একটু বেশি থাকে। যেখানে হয় কি হয়তো দেখা যাচ্ছে যে আপনার 3টা বেডরুম থাকলো, 3টা বেডরুম আপনি ইন্ডিভিজুয়ালি 3 জনের কাছে ভাড়া দিতেছেন 500 আর আপনি যদি একটা ফ্যামিলির কাছে দেন দেখা যাবে আপনি তো $1200। তো এখন স্টুডেন্টদের কাছে দিলে সুবিধা হলো যে স্টুডেন্টরা সাধারণত আপনার ভাড়া তারা দেয়, তারা তাদের লাইফটা মাত্র শুরু করে, কখনো তারা ডিফল্ট হওয়ার চেষ্টা করে না। তো ভাড়া মোটামুটি পাওয়া যায়, আর ভাড়াটা একটু বেশি পাওয়া যায়, আর স্টুডেন্টরা প্রপার্টি ড্যামেজ করে না। এই ধরনের বেনিফিট থাকে। আবার আপনার অসুবিধাটা হলো যেটা, আবার যদি আপনি স্টুডেন্টের কাছে শুধু ভাড়া দেন সেক্ষেত্রে হয়তো কি অনেক সময় সামার টাইম থাকে বা তারা হয়তো বা চলে যায়, অথবা দেখা যাচ্ছে যে তাদের গ্রাজুয়েশন হয়ে গেল, চলে গেল, একজন চলে গেল, আবার একজনকে আপনি খুঁজে বের করতে হবে। এতে করে আপনার কন্টিনিউয়াসলি ভ্যাকেন্সি থাকে, আপনি আবার ফিল আপ করতে হবে। সে সুবিধা অসুবিধা দুইটাই আছে। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কারণ এটা একদিকে যেমন সুবিধা আছে, তেমনি কিছুটা অসুবিধা আছে, যেহেতু সামার সেশনের সময় স্টুডেন্টরা চলে যায় দীর্ঘদিনের জন্য, 3, 4, 5 মাসের জন্য চলে যায়, আবার তাদের কোর্স কমপ্লিট হয়ে গেলে হঠাৎ করে আপনার ভাড়াটে পাওয়া বা ওটাকে কনভার্ট করে আবার ফ্যামিলি হাউসে নিয়ে আসাও পয়সা খরচের ব্যাপার আছে। দুটোরই সুবিধা অসুবিধা আছে, আপনি নিজে চিন্তা করে দেখবেন কোনটা আপনার জন্য সুবিধাজনক। যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে নতুন বিনিয়োগকারীদের জন্য যে গাইড, সেক্ষেত্রে কি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটের দিকে যাবে নাকি কমার্শিয়াল রিয়েল এস্টেট দিয়ে শুরু করবে, যেটি আমার হাতে অর্থ পড়ে আছে? জি। এখন যারা নতুন বিনিয়োগ করতেছে, আপনি নতুন কথাটা বলার উদ্দেশ্য মানে যেটা বোঝায় সেটা হলো যে পূর্ব অভিজ্ঞতা। তো পূর্ব অভিজ্ঞতা যাদের ইন হাউজিং সেক্টর, ইন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এ নাই, সেক্ষেত্রে তাদেরকে ১ম এই শুরু করতে হবে আমি মনে করি রেসিডেন্সিয়াল। এখন এই রেসিডেন্সিয়াল এ ইনভেস্ট করার কারণ হলো রেসিডেন্সিয়াল এ আপনার এখানে রিস্কটা কম থাকে। আপনার অলওয়েজ টেনেন্ট এভেইলেবল থাকে। আপনার মেইনটেন্যান্সটা একটু ভালো থাকে। আপনার রেসিডেন্সিয়ালি ইনভেস্ট করতে গেলে আপনাকে দেখা যাচ্ছে ডাউন পেমেন্ট কমে আপনি কিনতে পারতেছেন। যদি আপনি নিজে একটা ইউনিটে থাকেন, আপনি এফএইচএতে 3.5% ডাউন পেমেন্টে আপনি লাইক 4 ফ্যামিলি হাউস পর্যন্ত কিনতে পারতেছেন, যেটা কমার্শিয়ালি সম্ভব না।
কমার্শিয়ালি ডাউন পেমেন্ট বেশি লাগে, কমার্শিয়ালি ক্লোজিং কস্টটা বেশি লাগে, রেসিডেন্সিয়ালি ক্লোজিং কস্ট কম লাগবে, কমার্শিয়ালি আপনার ইন্টারেস্ট রেটটা বেশি থাকে, রেসিডেন্সিয়ালি কম থাকে। আবার এই প্রক্রিয়াটা একটু জটিল রেসিডেন্সিয়াল থেকে কমার্শিয়ালে, যে লোনের প্রসেস। এখন প্রপার্টিতে কেনার পরে আপনার যে মেনটেনেন্সে কমার্শিয়ালে একটু রিস্ক বেশি থাকে। আপনার রেসিডেন্সিয়াল দেখা যাচ্ছে যে আপনার টেনেন্ট অ্যাভেলেবল থাকবে, আপনার লেস হ্যাসেল হবে, আপনার প্রপার্টি সম্পর্কে, প্রপার্টির ভ্যালু বা প্রপার্টি সম্পর্কে আপনি ইজিলি জানতে পারতেছেন। একটা প্রপার্টি মেনটেন করা, প্রপার্টির ইকুইটি, প্রপার্টির ইন ফিউচারে ভ্যালু কেমন হবে, বা আপনার প্রপার্টিটা মেনটেন করা, সেল করা, রিসেল করা ইজ ভেরি ইজি। কিন্তু আপনার কমার্শিয়াল, আমি মনে করি এটা নতুন যারা বিনিয়োগকারী তাদের কখনো কমার্শিয়ালে আপনার শুরু করা উচিত না। রেসিডেন্সিয়াল দিয়ে আপনি শুরু করতে পারেন, এখান থেকে অভিজ্ঞতা নিয়ে কমার্শিয়ালে যেতে পারেন। এখন কমার্শিয়াল বলতে আমরা যেগুলো বুঝি, ধরেন অফিস, আপনার রিটেল স্টোর, আপনার ওয়্যারহাউস, মিক্স ইউজ, যেগুলাতে রেসিডেন্সিয়ালও আছে, কমার্শিয়ালও আছে। তো এই কমার্শিয়াল ইজ যে বিল্ডিং বা কমার্শিয়াল যে প্রপার্টি, সেখানে আপনার যে মেনটেন করতে হলে আপনাকে স্কিল থাকতে হবে। আপনি কমার্শিয়ালে আপনি আপনাকে প্রফেশনাল ওয়ে ডিল করতে হবে, কারণ এখানে আপনার টেনার হবে তারা হয় বিজনেসম্যান অথবা কোনো প্রফেশনাল ম্যান। যদি অফিস স্পেস থাকে, রিটেল স্টোর হলে তারা অবশ্যই স্কিল নিয়ে ব্যবসা করতে আসছে, তাদের সাথে আপনি ডিল করতে হবে। আপনার এক কথা হলো আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার এখানে। তবে যে জিনিসটা যেটা হয় সেটা হলো যে কমার্শিয়াল স্পেস গুলাতে আপনার রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে, ভ্যাকেন্সি হলো দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় আপনি একজন একটা রেস্টুরেন্টের কাছে পাড়া দিলেন, রেস্টুরেন্ট সাডেনলি কোন একটা কারণে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল। এখন তখন দেখা যাবে যে আপনি এটার যেটা হয় সেটা হলো যে আপনাকে ওই জায়গাটা হয়তো খালি থাকবে, কিন্তু আপনাকে মান্থলি মর্টগেজ দিতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে, আপনাকে প্রপার্টি মেনটেন মধ্যে থাকতে হবে। অফিস স্পেসও সেম থিং। আপনার দেখা যাবে যে এখন অনেকে হয়তো রিমোটলি কাজ করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন আপনি অফিস দিলেন, দেখা যাবে যে 2 বছর পরে তার হয়তো বা সেল কমে গেল, অথবা তার অফিসের যে অ্যাক্টিভিটিস কমে গেল, এমপ্লয় কমে গেল, তখন দেখা যাবে সে বাসা থেকে হয়তো বা রিমোটলি এমপ্লয় হায়ার করতেছে, তখন আপনার স্পেসটা খালি হতে পারে। আপনি যদি রিটেল স্টোর হয়তো তাদের বিক্রি কম হতে পারে বিভিন্ন ধরনের ইকোনমিক আপনার কন্ডিশনের কারণে, তখন তাই কথা হলো যে আপনার কমার্শিয়ালি আপনার ভ্যাকেন্সি ফ্যাক্টরটা বেশি থাকবে, আপনার মেনটেনেন্স স্কিল থাকতে হবে, আপনার কমার্শিয়ালে তবে কমার্শিয়ালে বেনিফিট হলো যে বিষয়গুলো, সেটা হলো যে কমার্শিয়ালে আপনার রিটার্নটা বেশি, রেন্টাল ইনকামটা বেশি, এটা হলো বেনিফিট। কমার্শিয়ালে আপনার যদি ভালো লোকেশন হয়, যেমন ধরেন আপনি যদি সিটিতে থাকেন, জ্যাকসন হাইট একটা কমার্শিয়াল প্রপার্টি, এগুলা গ্রোথ বাড়তে থাকবে। আপনার এই ধরনের আপনি যে নেবারহুডে আপনি ইনভেস্ট করতেছেন, অবশ্যই আপনাকে জানতে হবে ওই নেবারহুডের ফিউচার গ্রোথটা কেমন। তো সেখানে যেমন আপনার একটা জায়গায় যখন আপনি কমার্শিয়াল ইনভেস্ট করে, আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে আপনার ওই এলাকার ডেভেলপিং কেমন। যেমন দাঁড়ান আমরা যারা নিউ ইয়র্ক সিটি থাকি, আপনি লাইক ওয়েস্ট সাইড 23rd স্ট্রিট অ্যারাউন্ড লোয়ার ডাউন টাউনে ওয়েস্ট সাইডের দিকে একটু খেয়াল করবেন, দেখবেন যে আজ থেকে 20 বছর আগে কিন্তু এই সিনারি ছিল না। এটা তাদের 25 ইয়ার্স এর মাস্টার প্ল্যানের আন্ডারে ডে বাই ডে চেঞ্জ হয়েছে, যার কারণে ওই এলাকাতে যে প্রপার্টি ভ্যালু ছিল সবগুলোর প্রাইস কিন্তু বেড়ে গেছে। আপনি ব্রুকলাইন, আপনি যদি ম্যানহাটন ব্রিজ দিয়ে নামেন, আপনি দেখবেন যে ব্রুকলাইনের ম্যানহাটন ব্রিজ থেকে নামার পরে দুই পাশে ফ্ল্যাটবুশের আজ থেকে 25 বছর আগে কিন্তু এরকম ছিল না। কিন্তু ওখানে তাদের সেই মাস্টার প্ল্যানের আন্ডারে যে ডেভেলপ হচ্ছে, ডেভেলপ করার কারণে সারাউন্ডিং প্রপার্টি ভ্যালু আমি তো মনে করি 300-400 টাইমস বেড়ে গেল। তো আপনি কমার্শিয়ালি ইনভেস্ট করার ক্ষেত্রে এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে হবে, রেসিডেন্সিয়াল ক্ষেত্রে আরেক ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আবার কমার্শিয়াল যে প্রপার্টি গুলা ফাইন্যান্সের ক্ষেত্রে একটা জটিলতা থাকে। জটিলতা হলো আপনাকে ডাউন পেমেন্ট বেশি থাকতে হবে। আপনার যদি কোনো আগের কোনো স্কিল না থাকে, আপনার কমার্শিয়াল ল্যান্ডার হয়তো আপনার দেখতে পারে আপনি হয়তো একটা রেস্টুরেন্ট খুলবে বলতেছেন, সেক্ষেত্রে রেস্টুরেন্টের স্কিল আছে কিনা। তার মানে হলো যে কমার্শিয়ালের ফাইন্যান্সের ক্ষেত্রে জটিলতা থাকে, ডাউন পেমেন্ট বেশি থাকে, ক্লোজিং কস্ট বেশি থাকে, ইন্টারেস্ট রেট বেশি থাকে, ভ্যাকেন্সি রিস্ক বেশি থাকে। আবার অন দ্য আদার হ্যান্ড রিটার্নটা বেশি হয়,
আপনার রেন্টালটা ইনকামটা বেশি থাকে। তো এক কথায় নতুন যারা বিনিয়োগকারী থাকবে প্রথমত ওনাদেরকে রেসিডেন্সিয়ালি ইনভেস্ট করার জন্য আমি সেটার পরামর্শ দিব এবং সেটাই হবে বেস্ট আইডিয়া। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আহসান, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন এবং আমরা মনে করি যে এই ধরনের ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত নিয়ে রেসিডেন্সিয়ালের প্রথম দিকে যেহেতু আমরা হোম বায়ার প্রথম একদম নতুন বিনিয়োগ করতে চাই, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল দিয়ে শুরু করা উচিত, কারণ ওটায় ঝুঁকি একটু বেশি আছে। আমাদের একজন দর্শক টেলিফোনে আছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জেনেসি থেকে বলছি। জি, আমার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? দয়া করে স্পিকারটি বন্ধ করুন। স্পিকার বন্ধ। জি, ব্রুকলিন সিটি ইউনিভার্সিটি পরে ওকে প্রতি মাসে আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি একটু কানের কাছে নিয়ে, কানে কি হেডফোন আছে? হেডফোনটা খুলে ফেলেন। হেডফোনটা খুলে দেবেন। জি, ওই জন্যই শুনতে পাচ্ছেন। হেডফোন খুলুন, স্পিকার বন্ধ করুন। জি, আচ্ছা, এই স্টুডেন্টরা যারা নিউ ইয়র্ক সিটিতে পড়ে জি, তাদের বাসা ভাড়াটা অনেক বেশি। জি। তো এখন ওরা যদি বাড়ি কিনতে যায়, কব বা এক রুমের অ্যাপার্টমেন্ট কিনতে যায়, পারবে ওরা? এক রুমের অ্যাপার্টমেন্ট কিনতে গেলে ওদের কি রিকোয়ারমেন্টটা কি? স্টুডেন্টরাই কিনতে চায়, একদম স্টুডেন্টই কিনবে। জি 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 জি। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাসান। আপনি কি কোনো প্রশ্ন করবেন ওনাকে এই বিষয়ে? আপনার কোনো প্রশ্ন আছে? আপনার স্টুডেন্ট এখন ধরেন আপনার যারা আপনাকে লোন দিবে সেই ক্ষেত্রে তারা আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আপনার ইনকাম চেক করবে। এখন যারা স্টুডেন্ট ওনাদের তো ইনকাম হয়তো পার্ট টাইম জব করে বা ইনকামে নাই, তাহলে ব্যাংক ওনাকে কিভাবে লোন দেবে? কিন্তু হয়তো যদি প্যারেন্টসরা যদি চায় সেই ক্ষেত্রে ল্যান্ডারদের সাথে যদি যোগাযোগ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা এখন অন্য কোনো স্টেটে আছেন, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনার ছেলে হয়তোবা বাফলো ইউনিভার্সিটি অথবা নিউ ইয়র্কে কোথাও পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার ইনকাম কে দিয়ে কোসাইনার হিসাবে বা আপনার সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে। কিন্তু সরাসরি যেহেতু ইনকামের কোনো আপনার যে স্টুডেন্টদের কোনো ইনকাম নেই, আপনার সেই ক্ষেত্রে ব্যাংক উইদাউট ইনকাম তো কোনো লোন দিবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তাছাড়া শুধুমাত্র যে ইনকামের বিষয়টি নয়, স্টুডেন্টদের স্ট্যাটাস নিয়েও একটা বেশ বিষয় আছে। ইমিগ্রেশনেরও সেক্ষেত্রে অনেক কিছু আছে, নিয়মকানুন আছে, সেগুলো বিবেচনা রাখতে হবে। আমাদের হাতে সময় কম, 2-3 মিনিট সময় আছে। তারপরেও আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমরা যারা এদেশে এসেছি বা আমরা ভূমিকাও বলেছি যে 2-3 বছরের মধ্যে আমরা একটু স্বপ্ন পূরণ করতে চাই, বাড়ি কিনতে চাই, সেক্ষেত্রে ডাউন পেমেন্টের সহায়তা, যারা আমরা নতুন ইমিগ্রেন্ট হয়ে আসব, ডাউন পেমেন্টের সহায়তা বা সরকারি কোনো সুযোগ সুবিধাগুলো আমরা কাজে লাগাতে পারি কিনা বা পেতে পারি কিনা, যাতে আমরা এই স্বপ্নটা পূরণ করতে পারি। 2 মিনিটে যদি একটু বলেন। জি, যারা নতুন যারা বাড়ি কিনতেছে, তো সেই ক্ষেত্রে এইজন্য গভর্নমেন্টের যে পলিসি সেটা হলো যে আপনার লোয়ার ডাউন পেমেন্ট আপনাকে সুবিধা দেওয়া হচ্ছে। তো লোয়ার ডাউন পেমেন্ট আপনার যদি ফার্স্ট টাইম হোম বায়ার হয়, আপনার যে 3.5% পেয়েছে কনভেনশনাল, তো 3% আপনি বাড়ি কিনতে পারতেছেন। আর অ্যাসিস্ট্যান্টের যে ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্ট অথবা ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট, সেটা স্টেট এবং সিটি সেটা প্রোগ্রাম থাকে, তবে আপনাকে কোয়ালিফাইড হতে হবে এবং ফান্ডটা সবসময় অ্যাভেলেবল থাকে না। সেক্ষেত্রে আপনার টার্ম কন্ডিশন গুলা এক একটার ফান্ডের এক এক ধরনের টার্ম কন্ডিশন থাকে। যেমন কিছু কিছু এই ফাইন্যান্সিয়াল এডের ক্ষেত্রে থাকে যে আপনি সার্টেন জিপ কোড, যে ওই জিপ কোডের ভিতরে 2 বছর থাকতে হবে, 2 বছর ছিলেন, অথবা আপনার যে জিনিসটা হয়তো তারা দিয়ে দেয় যে আপনি 10 ইয়ার্স ওই বাড়িতে আপনি থাকতে হবে। আপনি যদি রিসেল করেন অথবা আপনি রিফাইন্যান্স করেন, তখন হয়তোবা আপনাকে সেই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা রিটার্ন করতে হতে পারে। তো এই একটা হলো যে লোয়ার ডাউন পেমেন্ট, এইটাই আপনাকে গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে। আপনার যদি ইনকাম থাকে, আপনার এক কথায় আপনাকে কোয়ালিফাইড হতে হবে। কোয়ালিফাইড না হলে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। এখন সেখানে ইনকামের একটা বিষয় থাকে, ক্রেডিট স্কোরের একটা বিষয় থাকে।
আর যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্টের যে বিষয়গুলা সেগুলা আপনাকে লোকাল আপনার যে লেন্ডারের সাথে আপনি যে ব্যাংকের সাথে লেনদেন করেন সেই ব্যাংকের সাথে যে লোন অফিসের সাথে টাইম টু টাইম আপনি যদি সম্পর্ক রাখেন, আপনি নিজেও যদি না জানেন তাহলে সেই লোকাল ব্যাংক ব্রাঞ্চ আপনাকে সেটা ইজিলি ইনফর্ম করতে পারে। আর আপনি যদি একটু সময় ব্যয় করেন, আপনি যদি সার্চ করেন যে লোকাল ফাইন্যান্সিয়াল এইড কি আছে, কোয়ালিফিকেশন কি, আপনি অতি সহজে জানতে পারতেছেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আহসান। আমাদের হাতে সময় নেই, সময়ের ধরতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক দূর থেকে, আপনি নিজেই বলেন বাফেলোতে থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আমরা যারা নতুন ইমিগ্রেন্ট এদেশে আসি, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমরা এখানে আসি, এবং সেটার আশার মূলে প্রথমেই যে বিষয়টা থাকে একটি বাড়ির মালিক হওয়া, একটি নিজের ঘর থাকা, সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আপনার এই পরামর্শ নিশ্চয়ই আমরা আমাদের নিজের ভেতরে লালন করে নিশ্চয়ই 2-3 বছরের মধ্যে একটি বাড়ির মালিক হওয়ার চেষ্টা নিশ্চয়ই আমরা করব। জনাব মোহাম্মদ আহসান, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। আপনাকে ধন্যবাদ, টিভিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে আবারও ধন্যবাদ জনাব মোহাম্মদ আহসান। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, নতুন ইমিগ্রেন্ট যারা আমরা এই দেশে আসি, পরিবার নিয়ে আসি, এখানে এসে আমেরিকায় একটা দ্রুত কিভাবে বাড়ি কিনতে পারি, বিস্তারিতভাবে আলোচনা করেছি, দেখিয়ে দিয়েছি যে কোন পথে গেলে আমরা, বা কোন বিষয়গুলো, কোন ঝুঁকি, কোনটা কিনলে কতটা ঝুঁকি থাকতে পারে ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের এই আলোচনা যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।